দুটি নথি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কেন অনেক রাত করে হলেও অটোপসি করানো হয়, আরজি করেই কেন করানো হয়, কাদের উপস্থিতিতে করানো হয়, সেগুলো তো থাকছে। ওই যে প্রমাণ লোপাট করার জন্য কোন একটা ঘর, কোন একটা দেওয়াল ভাঙা হয়েছিল, কাদের সই করা স্বাক্ষরিত মঞ্জুরি পত্রের পরে সেটা হয়, সেগুলো থাকছে। 1 কোটি টাকা কেন ফোনে কে কার কাছে চাইছে, কোন ডাক্তার বাবু, সেই কল রেকর্ডিং থাকছে। এগুলো থাকছে আজকের নির্ভীক উত্তরের ফেসবুক লাইভে। কোন কোন ডাক্তার বাবুরা কোন কোন ডাক্তার বাবুদেরকে কোন কোন জায়গা থেকে কেন কেন বেশ ঘাড় ধাক্কা বাক্কা দিয়ে, গলা ধাক্কা বাক্কা দিয়ে বার করে দিচ্ছে, কারা করাচ্ছে, কেন করাচ্ছে, থাকছে। নির্ভীক উত্তরের আজকের ফেসবুক লাইভে থাকছে সেই $1 মিলিয়ন প্রশ্নের উত্তর। কোথায় আজকাল রাতে আস্তানায়, কোন আস্তানায় আজকাল রাতে এই ভ্যান্ডালিজম চালানো সেলিব্রিটিরা জুনিয়র ডাক্তারদের সঙ্গে বসছে? কোন ঠিকানায়, কোন এলাকায়, কোন থানার অন্তর্গত সেই এলাকা, সেই বাড়ি, কার বাড়ি থাকছে? প্রশ্ন থাকছে এবং একদম ডিটেলস নিয়ে থাকছে যে মহালয়ার দিনে কি অরিজিৎ সিং কোন বিশেষ রাজনৈতিক দলের বিশেষ ব্যক্তিবর্গের উপস্থিতিতে কোন মিছিলে হাঁটবেন নাকি? থাকছে। সর্বপ্রথম একটা ভিডিও নির্ভীক উত্তর আপনাদেরকে দেখাবে। ভিডিওটি ইতিপূর্বে হয়তো আপনারা দেখেছেন, আমি বলছি না সুপার এক্সক্লুসিভ। প্রথম যে ভিডিওটা দেখাবো আপনাদেরকে, সে ভিডিও আপনারা দেখেছেন সম্ভবত, কিন্তু সেই ভিডিও দেখানোর পরে অনেকগুলো কথা বলবো, অনেকগুলো ছবি দেখাবো, অনেকগুলো তথ্য দেব এবং কল রেকর্ডিং, 1 কোটি টাকার কল রেকর্ডিং শোনাবো। আমি দাবি করে বলছি এগুলো আপনি কোথাও শোনেননি, দেখেননি ইতিপূর্বে। সবার আগে সেই বিস্ফোরক কল রেকর্ডিংটা একবার দেখুন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিশ্চয়ই পেয়েছেন ইতিমধ্যেই। দেখুন। একটু কমেন্ট সেকশনে জানাবেন এই ভিডিওটা দেখেছেন আগে? যারা কমেন্ট সেকশনে, যারা ভিডিওটা আগে দেখেছেন একটু কমেন্ট সেকশনে জানাবেন। আমি জানি বেশ কিছু ডাক্তারবাবু ইতিমধ্যে এই লাইভের দর্শকে পরিণত হয়েছে, ঘাপটি মেরে শুনছে, দেখছে, স্ক্রিন রেকর্ডিং করছে। আমি বলছি আমার নম্বরে হোয়াটসঅ্যাপ করুন, ডাউনলোড করে ফুল ভিডিও আমি পাঠিয়ে দিচ্ছি আপনাদেরকে। যাকে যাকে, যেই যেই মালিককে, যেই যেই অফিসে আমার এই ভিডিও পাঠানোর পাঠিয়ে দাও। আমার নাম অনিন্দ চৌধুরী, চ্যানেলের নাম নির্ভীক উত্তর। 1 নয়া পয়সা সেটেলমেন্ট হবে না কারোর সঙ্গে। যে পর্ব আজকে হতে চলেছে, ক্ষমতা থাকলে আটকে দেখাও। এবং আজকে তো শুধু সূত্রপাত, আমি বলে দিচ্ছি আজকে শুধু সূত্রপাত। আগামী দিনে কি হবে সেটাও আজকে নির্ভীক উত্তর বলে দেবে। আগে বলুন এই ভিডিও দেখেছেন আগে? ওকে, তাহলে ভিডিও শুরুটা আরেকবার আপনাদেরকে। এত সুন্দর ভিডিও না দেখলে হয়?
কে ধাক্কা মারছে, কাকে ধাক্কা মারছে সব বলবো। ভিডিওটা আগে আরেকবার। একজন ভদ্রলোক, একজন প্রৌঢ় ভদ্রলোককে কিছু ব্যক্তি বিশেষ ভীষণ উত্তেজিত হয়ে গেট লস্ট, গেট লস্ট, আপনি কেন এসছেন, গেট লস্ট বলছে। তো ধাক্কা মারা মাত্রই এক বিনয়ের অবতার একটা জটায়ু পোজে এরকম করে হাত জোর করে মাঝখানে চলে এলো আটকানোর জন্য, দেখেছেন? তা সেই জটায়ু পোজে হাত জোর করা ভদ্রলোক একটু বাদে দেখুন তার রূপটা কেমন ভাবে পাল্টে যাচ্ছে। একটা ছোট্ট ভিডিও আবার দেখাই। এসব সাবস্ট্যান্ডার্ড লোকের মুখ চোখ দেখিয়ে বেশিক্ষণ ভিডিও এয়ার টাইম দেওয়ার কোনো মানসিকতা আমার নেই। এই যে হাত জোর করা ভদ্রলোক, কোথাও দিয়ে তো এটা শুরু করতে হবে নাকি? ওরা দিয়ে শুরু করি। ওনার বক্তব্যটা হচ্ছে এই যে মাথায় একটু কম চুল, প্রৌঢ় ভদ্রলোক, ধাক্কা টাক্কা মারা হচ্ছে যাকে, তাকে বলছে আপনি ধর্ষক। ওই প্রৌঢ় ভদ্রলোককে বলছে আপনি হচ্ছেন একজন খুনি, আপনি লম্পট, আপনি চোর, আপনি চিটিংবাজ, আপনি অমুক, আপনি তমুক। যাকে বলা হচ্ছে সেই প্রৌঢ় ভদ্রলোক ক্যালকাটা মেডিকেল কলেজে ৭৫ সালের ব্যাচ, ৬৮ বছর বয়স সম্ভবত, একজন রিনাউন্ড ডাক্তারবাবু। আমরা ভেরিফাই করলাম, আমরা স্বাস্থ্য ভবনে যোগাযোগ করলাম, আমরা সেই ডাক্তারবাবুর সমস্ত চেম্বার এলাকা যেখানে উনি যেখানে যেখানে অ্যাটাচ ছিলেন সব জায়গায় যোগাযোগ করলাম যে এই যে লোকটিকে গলা ধাক্কা দিয়ে বার করে দিচ্ছে, বলছে আপনি চোর, খুনি, রেপিস্ট, লম্পট, তো এই যে এতগুলো কথা এই লোকটাকে বলা হচ্ছে, তার মানে নিশ্চয়ই লোকটা খুব খারাপ লোক। আমরা দেখলাম ইতিপূর্বে কোনো কেউ স্বাস্থ্য ভবনে, কোনো থানায়, কোনো কমিশনারেটে এই ডক্টর তাপস চক্রবর্তীর বিরুদ্ধে, এই প্রৌঢ় ডক্টর তাপস চক্রবর্তীর বিরুদ্ধে ইতিপূর্বে কোনো অভিযোগ করেন। মানে হয় না অনেক ডাক্তারবাবুর বিরুদ্ধে অনেক রকম অভিযোগ থাকে, এনার বিরুদ্ধে একটাও অভিযোগ পাওয়া গেল না। কিন্তু ওই যে জটায়ু পোষে পট করে মাঝখানে ঢুকে গিয়ে দেখাচ্ছে না বাবা আমি কিন্তু এসব মারধরের বিরোধী, আবার একটু বাদে সেই বলছে আপনি চোর, লম্পট, খুনি, রেপিস্ট। এই যে বক্তা, ওই যে অ্যাগ্রেসিভ বক্তা, ওই অ্যাগ্রেসিভ বক্তার নাম হচ্ছে ডক্টর রঞ্জন ভট্টাচার্য। রঞ্জন ভট্টাচার্য এবং কোম্পানি, ওই কোম্পানিতে কারা আছে, কাদের কোম্পানি, কাদের বেশি পানি, সব নামগুলো বলবো আজকে। তাই রঞ্জন ভট্টাচার্য ডাক্তারবাবু যেটা করলেন সেটা হচ্ছে শুধু ডক্টর তাপস চক্রবর্তীকে নয়, ডক্টর প্রিয়াঙ্কা রানা এবং ডক্টর জয়া মজুমদার, অর্থাৎ দুজন মহিলা ডাক্তার, তাদেরও নিগ্রহ সংগঠিত করলেন ভীষণ ঠান্ডা মাথায়। হয়তো কোনো মালিকের অঙ্গুলি হেলনে। অনেক প্রণম্য ব্যক্তিদেরকে দেখতে পাচ্ছি আশেপাশে, চারিপাশে। তাই এই যে রঞ্জন ভট্টাচার্য ডাক্তারবাবু, আপনাদের মনে হচ্ছে তো যে চোর, খুনি, লম্পট, কোট আনকোট বলে তাপস চক্রবর্তী, ডক্টর তাপস চক্রবর্তীকে গলা ধাক্কা দিচ্ছে, তাহলে নিশ্চয়ই এই রঞ্জন ভট্টাচার্য ডাক্তারবাবু ভীষণ ভালো লোক। এই হচ্ছে রঞ্জন ভট্টাচার্য ডাক্তারবাবুর আসল চেহারা। দেখুন এটাকে, এই যে এটাকে, ইনি হলেন সন্দীপ ঘোষ।
যে সন্দীপ ঘোষের নামে ডিডি পড়ে গেছে চারিদিকে, সিবিআই থেকে ইডি ফেলে দিয়েছে ডিডি, তা সেই সন্দীপ ঘোষের সঙ্গে এই ভদ্রলোক রঞ্জন বাবু কি করছেন? গলায় আবার গলায় ধরেছেন। আমরা তো শুনেছি সন্দীপ ঘোষ বাবুর ল্যাপটপে নাকি কি সব পাওয়া গেছে। তা তেমন একজন ব্যক্তি তিলোত্তমার হত্যা এবং ধর্ষণের পরোক্ষ হলেও অভিযোগে অভিযুক্ত যেই ব্যক্তি, সেই সন্দীপ ঘোষের সঙ্গে ডাক্তার পেটানো, ডাক্তার তাড়ানো, নিজেও ডাক্তার রঞ্জন ভট্টাচার্য ডাক্তারবাবু কি করছেন? কোন এআই বিআই সিআই কোন এআই নয়, এটা একেবারে র ছবি দেখাচ্ছি। কি করছেন সন্দীপ ঘোষের সঙ্গে? আপনি বলবেন সন্দীপ ঘোষের সঙ্গে কর্মসূত্রে, আমি বলছি জামার রং পাল্টে যাচ্ছে, কিন্তু অভিযুক্তের সঙ্গে ছবি তোলার নেশা এই রঞ্জন ভট্টাচার্য ডাক্তারবাবুর পাল্টাচ্ছে না। কেন বলছি? ইতিমধ্যে আরেকটা নাম নিয়ে আপনারা ভীষণ রকম অবগত। কি নাম? ডাক্তার বিরূপাক্ষ বিশ্বাস। আমি জানি না এই বিরূপাক্ষদের এত বারবারন্ত কাদের ছত্র ছায়ায় বা কাদের আশীর্বাদে, কিন্তু তদন্তের স্বার্থে আমাকে ধরে নিতে হবে বিরূপাক্ষ একজন অভিযুক্ত, এবং সেই অভিযুক্তর সঙ্গে নাকি খুব ভালো সম্পর্ক এই ডক্টর তাপস চক্রবর্তী বা ডক্টর জয়া মজুমদার বা ডক্টর প্রিয়াঙ্কা রানাদের। তাই জন্য তাদেরকে গলা ধাক্কা দিয়ে মহিলা ডাক্তারদেরকে পুরুষ ডাক্তাররা নিগ্রহ করে বার করে দিচ্ছে, বলছে বিরূপাক্ষর সঙ্গে ক্লোজ। আমি বলছি রঞ্জন বাবু ছবিটা চেনা চেনা। ডাক্তার রঞ্জন ভট্টাচার্যের কাছে ভিডিওটা একটু পৌঁছে দেবেন। ডাক্তার রঞ্জন ভট্টাচার্য, একটু আগে আপনার ছবি দেখালাম, কার সঙ্গে? সনাম ধন্য কৃতি কেসে, তার নাম ডাক্তার সন্দীপ ঘোষ। আর এইটাকে যেই বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে থ্রেট কালচার করে গলার সমস্ত শিরা উপশিরা টিস্যু আপনারা শুকিয়ে ফেললেন, এই হচ্ছে সেই বিরূপাক্ষ। তার পাশে রঞ্জন ভট্টাচার্য যত খোঁজ গল্প কি করছেন। আপনি তো ভালো লোক, আপনি তো নৈতিক লোক, আপনি তো অনেস্ট লোক, আপনি তো পরিচ্ছন্ন লোক, আপনি তো পুণ্যাত্মা। এই পাপাত্মা বিরূপাক্ষ বিশ্বাসের সঙ্গে আপনার এত মাখামাখি কিসের? ডক্টর রঞ্জন ভট্টাচার্য, ডাক্তার রঞ্জন ভট্টাচার্যকে একা কি করে বলি? কৃতির কি অভাব এই বাংলায়? এ দেখুন রৌনক হাজারি, ডাক্তার রৌনক হাজারি, ভালো করে ক্লোজ করে দেখায়। এই যে সাদা জামা পরা ডাক্তার রৌনক হাজারি, দেখুন পিছন থেকে উকি মারছে, ঘাড়ের পরে গলা জড়িয়ে দাঁড়িয়ে রয়েছে কে? সেই ডাক্তার বিরূপাক্ষ বিশ্বাস। তাহলে দুটোর একটা কনক্লুশন ড্র করতে হবে। এক কনক্লুশন একটা যেটা হতে পারে, বিরূপাক্ষরা সাধারণ ছাত্রদের মতোই ছাত্র ছিল, বিরূপাক্ষরা আর 5 জন ডাক্তারের মতোই ডাক্তারি ছাত্র ডাক্তার হয়েছে। আর নয়তো মানতে হবে যে বিরূপাক্ষরা দোষী, এবং এই রৌনক হাজারি, রঞ্জন ভট্টাচার্য এবং তাদের মালিক পক্ষ একই রকম ভাবে দোষী, ওই বিরূপাক্ষদের গলা জড়িয়ে, ওই সন্দীপ ঘোষদের গলা জড়িয়ে। এক যাত্রায় পৃথক ফল হয় না ডাক্তারবাবু, আপনার ডাক্তারি বইতেও হয় না, কোন নীতি জ্ঞানের বইতেও হয় না, কোথাও হয় না। এক যাত্রায় পৃথক ফল। ওই বিরূপাক্ষ বিশ্বাসের সঙ্গে নাকি খুব ঘনিষ্ঠ ভালো সম্পর্ক বলে বিরূপাক্ষ বিশ্বাসের মায়ের বয়সী একজন ডাক্তার জয়া মজুমদার বিভিন্ন সিপিএম এর পেড ইউটিউব চ্যানেল ওই ডক্টর জয়া মজুমদারের ডাক্তারি ক্রেডিবিলিটি নিয়ে, ডাক্তারি ডিগ্রির অথেন্টিসিটি নিয়ে প্রশ্ন তুলেছে। নির্ভীক উত্তরের কাছে ডক্টর জয়া মজুমদারের ডাক্তারি লাইসেন্স কপি রয়েছে। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল বলছে যে মিস্টার অসিত রঞ্জন মজুমদারের মেয়ে ডক্টর জয়া মজুমদার একজন এমডি ফিজিশিয়ান,
কিন্তু মেডিকেল কাউন্সিলের লাইসেন্স বললে কি করে হবে, মেডিকেল কাউন্সিলের নথি বললে কি করে হবে? বলতে হবে ওই মালিকের অঙ্গুলি হেলনে বিভিন্ন অ্যাসোসিয়েশনের দ্বারা মদতপুষ্ট এই রঞ্জন ভট্টাচার্য, রৌনক হাজারিদের আর সিপিএম এর পেড মিডিয়ার, তাহলে না বিশ্বাস করা যাবে। মৌচাকে ঢিল মারাটা অনিন্দ্য চৌধুরীর ছোটবেলার স্বভাব, তাই না? মৌচাকে ঢিল মারাটা নির্ভীক উত্তরের সহজাত প্রবৃত্তি। কি করে আটকায়? ডাক্তার সৌত্রিক রায় হলদিবাড়িতে তার চেম্বার এই সিপিএম এর ক্যাডার বাহিনী ডাক্তার রূপে ডাক্তার সৌত্রিক রায়ের চেম্বার বন্ধ করিয়ে দিয়েছে। কি বলেছে জানেন? ডাক্তার সৌত্রিক রায় একজন ৩৫ বছরের ঝকঝকে ডাক্তার, তার চেম্বার যেখানে চলে সেই চেম্বারের মালিককে ফোন করে সিপিএম এর এই ডাক্তাররা হুঁশিয়ারি দিয়েছে, যদি সৌত্রিক রায়কে বসতে দেওয়া হয় তোমারও কিন্তু মেয়ে আছে। চিন্তা করতে পারেন কত নিচে নেমেছে এরা। সেই চেম্বারের মালিককে বলছে যে ধর্ষককে তুমি বসতে দিচ্ছ, চেম্বার করতে দিচ্ছ। ডাক্তার সৌত্রিক রায় নাকি ধর্ষক। এই যে ট্যাগ গুলো দেওয়া হচ্ছে, লম্পট, ধর্ষক, প্রতারক, প্রবঞ্চক, খুনি, এই ট্যাগ গুলো কিসের ভিত্তিতে দেওয়া হচ্ছে? না, ভিত্তি একটাই এদের। কি ভিত্তি? ভিত্তি হচ্ছে সিপিএম এর সুরে সুর মেলাচ্ছে কে আর মেলাচ্ছে না কে। ধরুন আপনি কোট আনকোট এই গরম বাজারে পটাশ করে একটা তথ্যচিত্র বানিয়ে ফেললেন, একটা মিউজিক ভিডিও, একটা শর্ট ফিল্ম বানিয়ে ফেললেন, সেটাই লিখে দিলেন আরজি করের প্রেক্ষিতে তৈরি, আপনি সঙ্গে সঙ্গে পুণ্যাত্মা। আর এই আপনি যদি বলেন যে অবশ্যই জাস্টিস চাই কিন্তু কোনো গুন্ডামি চাই না, অবশ্যই জাস্টিস চাই কিন্তু কোনো ধর্ষণ, কোনো হত্যার বিচারের রাজনীতিকরণ চাই না, এই সদর্থক বার্তা যদি আপনি ভুলবশত দিয়ে ফেলেন, আপনি লম্পট, আপনি প্রতারক, আপনি খুনি, আপনি ধর্ষক। সার্টিফিকেট কে দিচ্ছে? সার্টিফিকেট দিচ্ছে কিছু পুরো সিপিএম আর স্বার্থের ঘায়ে সেমি সিপিএম, কিছু দুঃখজনকভাবে বলতে হয় কিছু ডাক্তার বাবু। আমরা প্রথম থেকে বলছি থ্রেট কালচার, এই যে থ্রেট কালচার, আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জুনিয়র ডাক্তাররা গিয়ে যে থ্রেট কালচার বন্ধের জন্য বার্তা দিয়েছেন, কেন মুখ্যমন্ত্রীর কথায় ওই জুনিয়র ডাক্তাররা বা তাদের পৃষ্ঠপোষকরা খুশি নয়? তার কারণ থ্রেট কালচারটা বন্ধ করতে এরা ইচ্ছুক নয়। এই যে জুনিয়র ডাক্তার, এই যে সিপিএম এর ছত্রছায়ায়, বিজেপির ছত্রছায়ায় কিছু তৃণমূল করা অকৃতজ্ঞ বেঈমান আজকে সরকারের নামে বিষোদ্গার করছে, এরা শুধু চায় থ্রেট কালচার হস্তান্তর হোক। যদি আগে কেউ থ্রেট করে থাকে তাহলে এখন এরা থ্রেট করবে, আর সেটা সরকারকে মুখ বুজে সহ্য করতে হবে। কি এটা থ্রেট কালচার নয়? প্রিন্সেপ ঘাটে সিএসসি বিল্ডিং এ তৃণমূল কাউন্সিলর চাকরিজীবী তিনি ঢুকতে যাচ্ছেন, তাকে সিপিএম এর ক্যাডার বাহিনী বলছে ঢুকতে দেবো না, লাশ পড়ে যাবে। এটা থ্রেট কালচার নয়? ডাক্তার সৌত্রিক রায়দের মতো ঝকঝকে ৩৫ বছরের ডাক্তার, ডাক্তার তাপস চক্রবর্তীর মতো ৬৮ বছরের প্রৌঢ় একজন ডাক্তার, ডাক্তার জয়া মজুমদার, ডাক্তার প্রিয়াঙ্কা রানাদের মতো মহিলা ডাক্তারদেরকে শারীরিকভাবে নিগ্রহ করে বার করে দিচ্ছে নিজেদের ডাক্তার পরিচয় দিয়ে যারা। এটা থ্রেট কালচার নয়। এটা যদি থ্রেট কালচার না হয় তাহলে আমি জানতে চাই থ্রেট কালচার কারে কয়? সখী থ্রেট কালচার কারে কয়? আমারে বোঝাও। আমরা আসলে খুব ব্যস্ত, তো আমরা নানাবিধ ব্যাপার নিয়ে ব্যস্ত।
তাই আমরা তাপস চক্রবর্তীর ধাক্কা খাওয়াটা দেখলাম, জয়া মজুমদার প্রিয়াঙ্কা রানাদের নিগ্রহ হওয়াটা দেখলাম, প্রশ্ন তুললাম না যে কেন। আরো প্রিসাইজ করে দিচ্ছি, নভেম্বর মাসের 5 তারিখ থেকে ডিসেম্বর মাসের 15 তারিখ আইএমএ, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের নির্বাচন। এবার এই বাম, এই ক্যাডার বাহিনীর যারা মূল মাথা এই মুহূর্তে, তাদেরকে যদি এই নির্বাচনে একেবারে ক্লিন চিট করিয়ে চারিদিক দিয়ে জিতিয়ে নেওয়া যায়, তাহলে থ্রেড কালচারে সিলমোহরটা দেওয়া যায়। আর বাই চান্স যদি তাপস চক্রবর্তী টর্তীদের মতো পপুলার ওপিনিয়নে যারা নাকি ধর্ষক, খুনি, কোনো অভিযোগ নেই, তাও নাম বলে দিলেই হলো আর কি, এই তাপস চক্রবর্তী, জয়া মজুমদাররা, এনারা যদি বাই চান্স একটু জায়গা পেয়ে যান, তাহলে তো দুটো কনস্ট্রাকটিভ কথা হয়ে যাবে। হয়তো তার মধ্যে কোনোটা পশ্চিমবঙ্গ সরকারের জন্য একটু ভালো হয়ে যেতেও পারে। একটা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনকে কুক্ষিগত করে রাখা যায় না। নির্ভীক উত্তর যখন বিষয়টার মধ্যে ঢুকেছে, যারা যারা আমাকে চেনেন তারা তো চেনেন, যারা চেনেন না চিনে নিন। কোথাকার জল কোথায় গড়ায়, কোন ব্যালট হাওয়ায় উড়ে কোথায় যায়, কারা বছরের পর বছর ইলেকশন কমিশনার হয়, নির্ভীক উত্তর কিন্তু পাকস্থলী থেকে তথ্য বার করে আনে। ডাক্তার বাবুরা দোষও দিতে পারবেন না। আপনারাই বলেছেন ডাক্তার ভগবান, আমি বলছি ডাক্তার ভগবান, আপনি বলবেন রৌনক হাজারিরা ভগবান, রঞ্জন ভট্টাচার্যরা ভগবান, আমি যদি বলি জয়া মজুমদার, তাপস চক্রবর্তী, প্রিয়াঙ্কা রানা, সৌত্রিক রায়রা ভগবান, আটকাতে পারবেন? আটকাতে পারবেন? আমি বলছি এই বাংলার 70% ডাক্তার বাবুরা আজকে থ্রেটের মুখোমুখি। এই বাংলার 70% ডাক্তার বাবুদেরকে আজকে চুপ করিয়ে দেওয়া হচ্ছে, মুখ বন্ধ করিয়ে ঘরে বসিয়ে থ্রেটেন করে তাদেরকে একটা আতঙ্কের মধ্যে রাখা হয়েছে যে মুখ খুললে তোমার চেম্বার বন্ধ হবে, যেমন ভাবে সৌত্রিক রায়ের চেম্বার বন্ধ হয়েছে, তোমায় মারধর করা হবে, যেমন ভাবে তাপস চক্রবর্তী বা জয়া মজুমদারদের মারধর করা হয়েছে, বা আরো নাকি ডায়ার কনসিকুয়েন্সেস। আমি বলছি একটু ডায়ার কনসিকুয়েন্সেস ডালিটা নিয়ে আসুন। আপনার অকাতে ডায়ার কনসিকুয়েন্সেস ডালিটা যত বড় হয় ওটা নিয়ে আসুন। আমি বলছি পশ্চিমবঙ্গের এই 70% ডাক্তারদের পাশে আজ এই মুহূর্ত থেকে নির্ভীক উত্তর দাঁড়ালো। দেখি কার কত অকাত আছে, ডাক্তার বাবুদের গায়ে হাত দিয়ে দেখান। শুধু একটা দল বানিয়ে 10-12টা প্রাইভেট হাসপাতালের দালাল মালিক, 10-12টা চিটিং নারু, 10-12টা তোষামতকারী, সন্দীপ ঘোষের অ্যাসিস্ট্যান্ট, বিরূপাক্ষ বিশ্বাসের অ্যাসিস্ট্যান্ট, আয়ুর্বেদিক ডক্টরস, সেখান থেকে বেছে বেছে এবিভিপির পেট্রন বার করবে। তারপরে কি করবে? তারপরে বাকি 70%কে বলবে হয় আমার সুরে কথা বলো, নালে তোমার কেরিয়ার খেয়ে ফেলবো। থ্রেড কালচার না, অকাত থাকলে করে দেখাও। নির্ভীক উত্তর আজকে থেকে ওই 70% ডাক্তারবাবুর পাশে দাঁড়ালো। শুনুন ম্যাক্সিমাম কি করবে, ম্যাক্সিমাম কি করবে, একটা অভিযোগপত্র দেবে, আমাকে গ্রেপ্তার করাবে। কদিন? 1 বছর? মনে রেখো, আমাকে মৃত্যুদণ্ড তো দিতে পারবে না, আমাকে মেরে না ফেলা অবধি। আমি কিন্তু যেই ফাইলের প্রথম পাতায় আজ পর্যন্ত হাত দিয়েছি, ওই ফাইলের শেষ পাতা আমি মানুষকে না জানিয়ে ফাইল বন্ধ করিনি। এটা অনিন্দ চৌধুরী, এটা নির্ভীক উত্তরের রেকর্ড। ছেড়ে গেল হচ্ছে এগুলো। তোমার বাবার সম্পত্তি, এটা ডাক্তারি পেশাটা তোমার বাবার।
যদি বাবার সম্পত্তি হয়েও থাকে, তাহলে এই পেশাটা আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে যে ডাক্তারদেরকে ভগবান বলা হয়। কোটি কোটি ডাক্তারের ত্যাগ আছে এর মধ্যে, মাথার ঘাম আছে এর মধ্যে, পরিবারের কন্ট্রিবিউশন আছে এর মধ্যে, কারোর একার জায়গা নয় এটা। আর আমরা কত অপদার্থ, যদি না রাজনৈতিকভাবে কোনোভাবে আঘাত লাগে আমরা মুখ খুলি না। ওয়াই? জেনে রাখবেন সবটা রাজনৈতিক, সবটা মমতা বন্দ্যোপাধ্যায়কে কলুষিত করার জন্য করা হচ্ছে। জেনে রাখবেন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে হেয় করার জন্য, অপদস্থ করার জন্য একটা বৃহত্তর চক্রান্ত হচ্ছে। জেনে রাখবেন। আজকে আপনার মনে হতে পারে কে ডক্টর তাপস চক্রবর্তী, কে ডক্টর জয়া মজুমদার, কেন শুনবো এদের কথা? আমি বলছি হুইসেল ব্লোয়ার যখন হুইসেল ব্লো করে তখন বড় বড় শাহরুখ খান, সাহেব খানের নাম থাকে না। হুইসেল ব্লোয়ারের হাতের কাগজটায় সব সময় সাধারণ অপরিচিত নামটা থাকে, কিন্তু তার মধ্যে যে কেলেঙ্কারিটা দানা বাঁধছে, ওই কেলেঙ্কারিটা না রুখতে পারলে বুঝতে পারবেন এর ফলটা কত খারাপ। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনে সম্প্রতি অনেক ভালো মানুষরাও যুক্ত হয়েছেন। একজন লেডি ডক্টর যুক্ত হয়েছেন, তিনি তো আমার পরিবারেরও ডাক্তার এক সময় ছিলেন। আমি তাদের কাছে অনুরোধ করছি, ম্যাডাম আপনারা আটকান। একা কারোর হাতে ক্ষমতা কেন্দ্রভুক্ত হওয়া, এই সেন্ট্রালাইজ হয়ে যাচ্ছে একজন বা দুজনের হাতে, এটাকে আটকান ম্যাডাম আপনারা। আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি, আমি সেই ম্যাডাম ডক্টরকেও বলছি, আপনারা আটকান, আপনাদেরকে আটকাতেই হবে। এই নোংরামি সহ্য করা যায় না। যে ডাক্তারবাবুরা এই মাটিটায় দিনের পর দিন নিজেদের রক্ত ঘাম দিয়েছেন, তারা স্রেফ নোংরা রাজনীতিতে সামিল হচ্ছেন না, শরিক হচ্ছেন না বলে তাদের বিরুদ্ধে আজকে এত নোংরামি। কে দেবে সৌত্রিক রায়দেরকে উত্তর? কে দেবে ডক্টর সৌত্রিক রায়দেরকে উত্তর যে কেন তিনি চেম্বার খুলতে পারছেন না? যদি ডক্টর সৌত্রিক রায়ের সেই চেম্বারের মালিক এই লাইভটা দেখেন, আপনাকে আমি বলছি 48 ঘন্টার মধ্যে আপনাকে আমি ফোন করব। আমি আপনার সঙ্গে যা কথা বলবো বাংলার মানুষ সরাসরি শুনবে। আপনাকে কিন্তু বলতে হবে, একজন ডাক্তারবাবু তার পেশেন্টদেরকে দেখবেন, আপনি কেন মাঝখানে বাধা হয়ে দাঁড়াচ্ছেন। বাংলার মানুষ আপনার কথা শুনবে, আনকাট লাইভ। থ্রেড কালচার চলবে না। এরা জানেন কি করতে চাইছে? মনে করুন সেই সিপিএম এর আমল। প্রত্যেকটা মোড়ে মোড়ে, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় হারমাদ বাহিনী পিকেটিং করত। প্রত্যেকটা ফ্যাক্টরিতে, প্রত্যেকটা অফিসে, কলেজে হারমাদ বাহিনীর পিকেট চলতো। পিকেট কি হতো সেখানে? সেখানে সার্টিফিকেট দেওয়া হতো, তুমি আমাদের, তুমি কাজ করবে, তুমি আমাদের নও, তুমি ফুটে যাও। আর এই করে করে পুরো বাংলাটাকে সন্ত্রস্ত করে রেখেছিল এই ক্যাডার বাহিনী। আবার সেই পথ, আবার সেই পথ। না হলে আপনি বলুন কি করে সিপিএম এর ক্যাডারের সাহস হয় সিএসসি তে একজন পদস্থ কর্তাকে নিজের চার্জ বুঝে নেওয়া থেকে আটকাতে? বলছে লাশ পড়ে যাবে। এই হচ্ছে ভাষা। How is it possible in today's Bengal? কি ভেবেছে এরা? কি ভেবেছে বাংলার মানুষ শুধু মুখে কথা বলবে? কি ভেবেছে সরকার সব সহ্য করে নেবে? একটা গার্ডারকে টানতে 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 একটা সীমায় যখন পৌঁছে যায়, তারপরে গার্ডার ছিঁড়ে যায়। আর গার্ডার ছিঁড়ে গেলে যে হাতে গার্ডারটা টানছিলেন ওই হাতে খুব জ্বালা হয়। যখন গার্ডারের ছেঁড়া টুকরোটা ছিটকে এসে লাগে, মনে রাখবেন নিজের হাত জ্বালাবেন না, বাড়াবাড়ি অন্য পর্যায়ে চলে যাচ্ছে।
আমি সোজা কথা সোজা ভাবে বলি, দ্ব্যর্থহীন ভাষায় বলি, এটাকে যার উপদেশ হিসেবে নেওয়ার নিন, এটাকে যার হুমকি হিসেবে নেওয়ার নিন, এটাকে যার ওয়ার্নিং হিসেবে নেওয়ার নিন, আর নিচে আমার নামটা লিখে নিন, অনিন্দ্য চৌধুরী নির্ভীক উত্তর। কোথায় হচ্ছে এখন এই চক্করবাজিগুলো? প্ল্যান হচ্ছে কোথায় বসে জানেন? অনেক বড় বড় গোয়েন্দা তো আজকাল মার্কেটে নেমেছে, এটা লিক করে দিচ্ছে, সেটা লিক করে দিচ্ছে। কোথায় বসে হচ্ছে এই বাদরামের প্ল্যানিং গুলো? আমি জিজ্ঞেস করতে চাই বিরসা দাশগুপ্তকে। বিরসা দাশগুপ্ত পরিচালক মহাশয়, বাংলা ছবি বানান, শেষ কবে বানিয়েছেন মনে পড়ছে না, যাই হোক, বিরসা দাশগুপ্ত, গলফ গ্রিন এলাকায় আপনার কোনো বাড়ি আছে? একাধিক অভিনেত্রী, একাধিক জুনিয়র ডাক্তারদের নিয়ে সেখানে কোনো বৈঠক চলছে দফায় দফায়, প্রায় প্রতিদিন রাতে। আমি শুধু বৈঠক বলছি। এটাকে নাটক করে, ন্যাকামি করে, মহিলাদের নামে কটূক্তি করেছি, এই করেছি, সেই করেছি, আপনারও বাড়িতে মা আছে, সন্তান আছে, এই সব আপনার ন্যাকামির গল্প অন্য জায়গায়। আমি সিম্পল প্রশ্ন করেছি, দুই অভিনেত্রী, প্রিসাইজলি 3 জুনিয়র ডাক্তার এবং অন্যান্যরা, এরকম দফায় দফায় কোনো বৈঠক হচ্ছে আপনার বাড়িতে? গলফ গ্রিনের বাড়িতে হচ্ছে? সেখানে কি প্ল্যান হচ্ছে? সেখানে প্ল্যান হচ্ছে কেমন, অনেকটা বলি, চারিদিকে সোশ্যাল মিডিয়ায় লোকে লেখালেখি করা শুরু করেছে, কি হলো আন্দোলন, কোথায় গেল এরা, টাকা কন্ট্রিবিউট করলাম, খাবার পাঠালাম, এত চিৎকার চেঁচামেচি করলাম, মোম জ্বালালাম, আলো নেবালাম, কোথায় গেল? তারপরে কই আন্দোলন কই? এই যে কই আন্দোলন কই এর একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে। এই ভ্যাকুয়ামের ভরপাইটা স্বস্তিকা শিলেখাদের দিয়ে হবে না, এটা বিরসা দাশগুপ্তরা বুঝেছে, সিপিএম বুঝিয়েছে। তাই জন্য কি করতে হবে? আমি মান্যবর অরিজিৎ সিংকে একটু জিজ্ঞাসা করতে চাই, আপনি তো হাঁটলেন না একবার, আর কবে? মহালয়ার দিন আপনি হাঁটছেন নাকি? সিপিএম এর আন্দোলনকে পুনরুজ্জীবিত করার জন্য হাঁটছেন? আমার প্রশ্ন, আবার বলবেন না ফেক নিউজ করেছে, আমি জিজ্ঞেস করছি। মহালয়ার দিন বিরসা দাশগুপ্তর বাড়িতে এরকম প্ল্যানিং হয়েছে, বিরসা বাবু খুব চেষ্টা করছেন, মহালয়ার দিন হাঁটছেন অরিজিৎ বাবু কলকাতার রাস্তায় সিপিএম এর মিছিলে? ওটা তো সিপিএম এর মিছিল। আগে ছিল মিছিলের সামনের সারিতে তিলোত্তমার একটা ছবি, মানে অন্যরকম করে একটা বানানো তিলোত্তমার ছবি। শেষ মিছিলে তিলোত্তমা উদাও, চলে এলো কলতান দাশগুপ্ত হারমাদ। সিপিএম এর মিছিল না তো কি, অত রাখো ডাকো কিসের? বলছি যখন, তাহলে আপনাদেরকে একটু জানাই। এই যে ধরুন এই নাড়ু ডাক্তার, কথা শুনুন। পুজো মণ্ডপে রাত দখলের ডাক দেওয়া হয়, যারা পুজোর উদ্যোগকারী তাদের অবস্থা কিন্তু বেশ খারাপ হবে। পুজো মণ্ডপে রাত দখলের ডাক দেওয়া হয়, যারা পুজোর উদ্যোগকারী তাদের অবস্থা কিন্তু বেশ খারাপ হবে। পুজো মণ্ডপে রাত দখলের, পুজোর উদ্যোগকারী, আমি জানি না উদ্যোগকারী কাকে বলে, হতে পারে আমি কম বাংলা জানি। উদ্যোগকারী যারা, তাদের অবস্থা খারাপ হয়ে যায়। মানে এই ধরুন কলকাতা শহরের বুকে বা পার্শ্ববর্তী জেলাগুলোয় দুর্গাপুজো করছেন যে সমস্ত কমিটি, এ চিটিং নাড়ু বলছে যদি সেখানে রাত দখলে ডাক দেওয়া হয় তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। আমি চিটিং নাড়ুকে বলছি, চিটিং নাড়ু তুমি 100 লোক নিয়ে এসো, 100 লোক। কোন মণ্ডপ,
একবার বলে দিও, প্রকাশ্যে বলে দিও আমি অমুক মণ্ডপে যাচ্ছি 100 লোক নিয়ে, একা যাও, একা। পুজো কমিটির লোকদের বিরক্ত করবো কেন? পুজো কমিটির লোকরা পুজো করবেন, তোমার মতো চিটিং নাড়ু পাকাতে আমার 5 মিনিট সময় লাগবে। একটা মিথ্যেবাদী চিটিংবাজ, চিটিং নাড়ু ফেসবুকে নির্ভীক উত্তরের একটা প্রশ্নেরও উত্তর না দিতে পেরে ও পোস্ট করছে তোলাবাজ খুনিরাও ওর কাছে দেখা। তুমি খুনি দিয়ে কাকে ভয় দেখাও ভাই? তুমি কাকে ভয় দেখাও? তোমার ছবিতেও যদি স্টেথোস্কোপ ঠেকায় তোমার হাঁটু কাঁপার থরথর থরথর শব্দটা শুনতে পাচ্ছি। তোমার এত ভয়, কাকে ভয় দেখাও? বাংলার পুজো কমিটিদের, এই বিরসা দাশগুপ্তদেরকে দিয়ে বড় গায়ক, বড় নায়ক, বড় খলনায়ক রাস্তায় নামাতে পারবে, কিন্তু বিচারের লড়াই তোমরা লড়ছিলে না কোনোদিনই। তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে জুনিয়র ডাক্তাররা সাম্প্রতিক সময় যে ইমেল করেছেন, আপনি বলাটা উচিত নয়, অত্যক্তি করে ফেলছি, কিন্তু তাও ঠিক আছে, যে ইমেল করেছেন। আপনারা জানেন জুনিয়র ডাক্তারদের 5 দফা দাবি, লাইভ স্ট্রিমিং, হেন তেন হাবিজাবি অনেক শুনেছেন। জুনিয়র ডাক্তারদের নতুন 7 দফা দাবিটা জানেন নাকি? শুনবেন। দাবি 1, থ্রেট কালচারে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত, কেন্দ্রীয় স্তরে কমিটি গঠন। আমি বলছি থ্রেট কালচারের অভিযোগে অভিযুক্তদের তালিকায় এই রৌনক হাজারিয়া, রঞ্জন ভট্টাচার্যের নামটা এবং ওদের মালিকের নামটা কটার সময় ঢোকাবে ভাই? জুনিয়র ডাক্তার ভাই, কটার সময়? নাকি জয়া মজুমদার, তাপস চক্রবর্তীদের অধিকার নেই কোনো বিচার পাওয়ার? তার কারণ তোমাদের হারমাদিও লুচির সঙ্গে আর ভারতীয় জনতা পার্টির আলুর দমটা মেখে ওরা খায়নি। হ্যাঁ, তিলোত্তমা উধাও বলছে থ্রেট কালচারের কেন্দ্রীয় কমিটি বানাতে হবে। আচ্ছা, 2 বলছে প্রতিটি মেডিকেল কলেজের স্নাতক পড়ুয়া এবং আবাসিক ডাক্তারদের নিয়ে আভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন। মানে ওদের বিরুদ্ধে অভিযোগ উঠবে, ওরাই তদন্ত করবে, করে শেষ, খেলা শেষ। মানে নির্ভীক উত্তরে কোন রকমের গরমিল হচ্ছে কিনা তদন্ত করবে অনিন্দ্য চৌধুরী। বুঝতে পেরেছে? পরিষ্কার হয়েছে আপনাদের কাছে। 3 নম্বর, সব কমিটি, সব মেডিকেল কলেজে 2 মাসের মধ্যে ছাত্র ভোট করিয়ে রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন এবং ছাত্র সংসদ গঠন। একটু আগে খেয়াল করুন, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের নির্বাচনের কথা আমি বললাম তো। কি বললাম? নির্বাচন কবে? 5ই নভেম্বর থেকে 15ই ডিসেম্বর আইএমএর নির্বাচন। সেপ্টেম্বর মাসে বলছে জুনিয়র ডাক্তাররা যে 2 মাসের মধ্যে সমস্ত মেডিকেল কলেজের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত করে, আয়োজিত করে ছাত্র সংসদ গঠন করতে হবে। সেপ্টেম্বর মাস থেকে 2 মাস মানে অক্টোবর, নভেম্বর। এটা সেপ্টেম্বরের শেষ, তাহলে ওটা নভেম্বরের শেষ, মানে ফুল ফর্মে ডিসেম্বরের 1 থেকে। তাহলে মূল লক্ষ্যটা হচ্ছে কোট আনকোট এই গরম বাজারে এই তাপস চক্রবর্তী, সৌত্রিক রায়, জয়া মজুমদার, প্রিয়াঙ্কা রানা এবং যে সমস্ত ডাক্তার বাবুরা সিস্টেমের মধ্যে থাকলে বা জুনিয়র ডাক্তারদের মধ্যে যারা রয়েছে তাদের মধ্যে যারা সিস্টেমে থাকলে হয়তো ক্যাডার বাহিনীর ছড়ি ঘোরাতে একটু অসুবিধা হবে, এই গরম বাজারে তাদেরকে খুনি, প্রতারক, ধর্ষক, লম্পট এসব বলে সিস্টেমের বাইরে রেখে কোনো মতে একটা সাজানো গোছানো ছাত্র সংসদ নির্বাচন করে, একটা হারমাদীয় ছাত্র সংসদ গঠন করে পুরো খিটটা খেয়ে যাব। এবং 18 মাস বাদে যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের সময় ডাক্তারিটা চুলোয় তুলে পুরোপুরি ভাবে মেডিকেল কলেজে বসে বাম বিজেপির ক্যাম্পেইন করব। কত নিখুঁত স্বপ্ন দেখেছে এরা, একবার ভাবুন, ডিপলি চিন্তা করুন ব্যাপারটা। একেবারে নিখুঁত স্বপ্ন, এ কোনো দাগ নেই এই স্বপ্ন, একেবারে নিশ্চিদ্র প্ল্যানিং। 2 মাসের মধ্যে খেলা শেষ।
বলছে থ্রেড কালচারে মদতদাতা এবং স্বাস্থ্য প্রশাসনের সিন্ডিকেটের সঙ্গে জড়িত রাজ্য মেডিকেল কাউন্সিলের সদস্যদের বিরুদ্ধে 7 দিনের মধ্যে পদক্ষেপ। জড়িতটা কে প্রমাণ করবে? কে জড়িতটা? এ প্রমাণ করবি যাদের এরকম টাইপের অডিও? কান খুলে শান্ত মনে অডিওটা শুনুন। আনতে গেলে এবার বলবে আমার এই সমস্ত ডিউটি করার এখন টাইম, মানে স্বাস্থ্য মানে এখন পুরো হালচাল, মানে পুরো একদম অবস্থা খারাপ, এরকম অবস্থা। আরে ওরা তো এতদিন ধরে অ্যাপ্লাই করে রেখেছে, কোভিড এর জন্যই তো ওদের বাড়ছে না। আরে খেয়াল করেনি, ময়েস ডিএনএও করে রেখেছে। আজকে আমি ওদের সঙ্গে আলোচনা করলাম যে ভাই যদি লাগে ওখানে কিছু তাহলে সবাইকে বিয়ার করতে হবে, আমি এটা আলোচনা করলাম। আচ্ছা, এবার কেমন কি মানে আকাশ ছোঁয়া হলে তো ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে না? না আকাশ ছোঁয়া নয়, আমি যেটা কথা বললাম বলে দিই ক্লিয়ারলি, ঠিক আছে? ম্যাডাম বলছে হচ্ছে 5 করে বললো, ঠিক আছে? আমি বলে দিই আপনাকে, ঠিক আছে? 5 করে 5টা আমার বলে আমার 5টা ক্যান্ডিডেট, এবং টোটাল এমনি সব কলেজ মিলে, ঠিক আছে? টোটাল হচ্ছে 20টা ক্যান্ডিডেট হয়েছে, ঠিক আছে? হচ্ছে আপনার 100, মানে 1 ধরে রেখেছে, মানে 1 বলেছে উনি, ঠিক আছে? 1 দিয়ে দিয়ে, ঠিক আছে? এবার যারা হচ্ছে আসছে দিতে দিতে গল্প করে দিতে মানে এই মাসে বার করবে কি? তাহলে আমি মানে আমার কলেজের দায়িত্ব নিচ্ছি। এবার শুনুন আমার কথাটা শেষ করতে দিন। আর মিরাজদার ম্যাডামকে কেটে দেবেন, মিরাজদার সাথে কথা হলো, ঠিক আছে? এবার তারপরে ওখানটায় আমাদের ধরুন পিজিডি বডি আছে না, বডি তো ফান্ডিং তো আমরা তো কলেজ থেকে তো তোলা হয় না, কলেজ থেকে টুকটাক ধরুন 50-100 টাকা তোলা হয়, তাছাড়া তো বাইরে বিভিন্ন কাজপত্র রয়েছে, সেগুলো কাজের জন্য। আমি তুমি যেটা বলতে চাইছি বুঝে গেছি যে পিজিডি গ্রুপে মানে ইয়ে করতে হবে। হ্যাঁ, ফান্ডিংটা কলেজে ফান্ডিং করে দিতে। হ্যাঁ, 5 লাখ করে 20 জন ক্যান্ডিডেট বাবদ 1 কোটি টাকা চেয়েছেন ম্যাডাম। ম্যাডামকে এই ম্যাডামকে এই কল রেকর্ডিং এর দুপ্রান্তে কারা, কে টাকা তুলবে, কাদের থেকে টাকা তুলবে, এই যাবতীয় নথিটা নির্ভীক উত্তরের কাছে আছে। আমি বললাম না আজকে প্রথম, এটা সূত্রপাত। নির্ভীক উত্তর এপিসোড করবে, লাইভ আসবে, ফোন করবে, সাক্ষাৎকার নেবে, কলার চেপে ধরবে। নির্ভীক উত্তরের সাপ্তাহিক ট্যাবলয়েড 7-5-তেও লিখিতও প্রকাশ করবে। বাংলার অন্তত 30 লক্ষ মানুষের কাছে ছাপানো অক্ষরে নথি পৌঁছে দেবে। আজকেরটা তো সবে সূত্রপাত। যে অডিওটা এই মুহূর্তে শোনালাম, সে অডিওটা এই রঞ্জন ভট্টাচার্য, রৌনক হাজারি, তাদের পৃষ্ঠপোষক, তাদের মালিক, তাদের নতুন মালিক, পুরনো মালিক, তাদের নতুন বন্ধু, নতুন শত্রু, পুরনো বন্ধু, পুরনো শত্রু, সবাই ভালো করে শুনবেন। এই লাইভটাই আবার শুনবেন, আবার শুনবেন। আমি একটা অংশ বিশেষ শুনিয়েছি, শুধু একটা রেকর্ডিং এ, যেখানে 20 জন ক্যান্ডিডেটের জন্য 5 লাখ করে 1 কোটি টাকা চাওয়া হচ্ছে কোনো একজনের নাম করে। কার নাম করে, কেন, সব নির্ভীক উত্তর বলবে। আমি সময় দিচ্ছি। দেখবেন বাঘ যখন শিকার করে না, বাঘ একবারে খপ করে শিকার জেনারেলি করে না, খেলিয়ে 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 শিকারটা করে। একটু ধরবো, একটু দৌড়াবে, আবার একটা থাবা মারবো, আবার একটু দৌড়াবে। দৌড়াবে না, ওটা পালাবে, পালানোর চেষ্টা করবে, বৃথা চেষ্টা। নির্ভীক উত্তরের এক থাবা যে খেয়েছে, সে নির্ভীক উত্তরের থাবার তলাতেই রয়ে গেছে, সে আর বেশি দূর যেতে পারে। এবার আমি তো একটা সত্যি কথা বলছি, কার ভালো লাগবে কার খারাপ লাগবে এর দায় কি আমার হতে পারে? হতে পারে না তো। এই জুনিয়র ডাক্তারবাবুরা যাদের 7 দফা দাবির তো 4টে পড়ে দিলাম, পঞ্চম, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সব মেডিকেল কলেজ ও হাসপাতালে টাস্ক ফোর্স গঠন
এই গাধাগুলো বোঝে না টাস্ক ফোর্স গঠন করতে বলেনি, সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য সরকারের টাস্ক ফোর্স গঠন করার কথা নয়। টাস্ক ফোর্স গঠিত হয়েছে, তাদের নীতি নির্দেশ অনুযায়ী রাজ্য সরকার স্বাস্থ্য দপ্তর সমস্ত ব্যবস্থা নেবে। এরা বলছে রাজ্য সরকারকে নাকি টাস্ক ফোর্স গঠন করতে হবে। আসলে সুবর্ণ গোস্বামীদের মতো দালালরা দিল্লি গিয়ে পড়ে থাকে, এসে বঙ্গানুবাদ করে দেয়। ওই মেরিটের লোকজন আর কত কথা বলবে? সুবর্ণ গোস্বামী নাম বলবো? 7 দিনের মধ্যে র্যাগিং বিরোধী কমিটি, হোস্টেল কমিটি, হাউস স্টাফ সিলেকশন কমিটি গঠন। কি হবে র্যাগিং কমিটি করে? কি হবে? স্বপ্ন হত্যা হওয়ার পরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই ক্যাডাররা বলেছিল আগে চান্স পেয়ে দেখা, তারপরে খুনিদের বিরুদ্ধে প্রতিবাদ করবি। মনে আছে বাংলা? বলেছিল খুন করেছে, বেশ করেছে, তোরা চান্স পেয়ে দেখা। মনে আছে? কতগুলো স্কাউন্ড্রেল, সেরকম স্কাউন্ড্রেলদেরকে নিয়ে বানাতে হবে হচ্ছে অ্যান্টি র্যাগিং কমিটি। তারা কি করবে? তারা মৃতদেহ, মানে যাকে খুন করেছে তার মৃতদেহের পাশে বসে জিবি করবে। যাদবপুরে করেছিল, মনে আছে? কতগুলো স্কাউন্ড্রেল জিবি করছিল। স্বপ্নকে হত্যা করে তার নিথর দেহ, রক্তাক্ত দেহটার সামনে যখন সে শেষ নিঃশ্বাস নিচ্ছে, হয়তো হাসপাতালে নিয়ে গেলে বাচ্চাটা বেঁচে যেত, স্কাউন্ড্রেল গুলো তার রক্তাক্ত শরীরের পাশে বসে জিবি করেছিল। জিবি। স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত সকলের স্বচ্ছ পদ্ধতিতে বদলি। জুনিয়র ডাক্তাররা বলে দেবে কে কোথায় বদলি হবে। টাকা নিতে হবে না? টাকা নিতে হবে তো। ইটস অল অ্যাবাউট পয়সা। 20 জন 5 লাখ করে 1 কোটি। কিসের কল রেকর্ডিং ডাক্তার বাবু? অন্যকে তুমি ধর্ষক, লম্পট, প্রতারক, প্রবঞ্চক, খুনি বলবে, আর 20 করে 5 করে 20 জন 1 কোটি। কার গলা? কাদের গলা? কে চাইছে? কে তুলছে? তুলে ফেলেছে? এরা কিভাবে? জুনিয়র ডাক্তাররা যখন জিবি করত, কারা কারা শারীরিকভাবে উপস্থিত না থেকে হোয়াটসঅ্যাপ কলে এদের সঙ্গে যুক্ত থেকে পুরো জিবিটা অ্যাটেন্ড করত, কোন কোন বড় বড় পদাধিকারী নাম জানি না। সিডিআর এ যেরকম সন্দীপ ঘোষের ডেটা রিভিল হতে পারে, অনেক বড় বড় হোতা নেতারও কিন্তু সিডিআর রিভিল হয়। বাবারও একটা বাবা থাকে, পারিবারিক ভাবে তাকে ঠাকুরদা বলা হয়। আর এসব ক্রিমিনালদের বাজারে বাবারও বাবাকে বলে নির্ভীক উত্তর। বাড়তে যেও না। তোমাদের মতো ক্রিমিনালদেরকে ডাক্তারি পোশাকের মধ্যে থেকে বের করে এনে জনসমক্ষে এক্সপোজ করাটা নির্ভীক উত্তরের 1-2 এপিসোডেই যথেষ্ট। আমি জেনারেল স্টেটমেন্ট করছি, কারণ নাম নিয়েছি, নেব ঠিক সময় ঠিক নামগুলো নেব। এবার বলা যায় না আমি হয়তো পর্বে নাম নিচ্ছি না, অন্য কোথাও নাম নিয়েছি। আমি বলছি না সবাইকে বলতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমি বলছি না সবাইকে একেবারে সাংঘাতিক বড় তৃণমূল হয়ে যেতে হবে। আমি তৃণমূলের হয়ে বলার কি? হু এম আই? আই এম নোবডি। আমার বক্তব্য হচ্ছে এই যে থ্রেট কালচার, এই যে দেখে নেবো, বুঝে নেবো, ঢুকতে দেবো না, এই যে ছেনো গুন্ডা মার্কা হাব্বা, কালচার বন্ধ করতে হবে দাদা। বেশিবার বেরো না, ঘরে বসে যাবে। অনেকে তো ঘরে বসেও গেছে, বুঝতে পারছে না কি বলে নিজের পরিচয় দেবে। আমি অমুক আছি নাকি আমি অমুক ছিলাম?
নাকি আমি অমুক দলের অমুক হতে চাই? সবার তো একটা নিজস্ব প্রাপ্য সম্মান আছে। সম্মান আমি দেব না, শুধু নেব। ऐसे कैसे चलेगा दादा? এই সৌত্রিক রায়, জয়া মজুমদার, তাপস চক্রবর্তী, প্রিয়াঙ্কা রানা, এরা 3-4-5টা নাম মাত্র। এদের মধ্যে দিয়ে ফুটে উঠছে বাংলার ডাক্তার সমাজের অন্তত 70%, আমি বলছি অন্তত 70%, যারা আজকে থ্রেট কালচারের শিকার হচ্ছে এই হারমাদ উন্মাদ জল্লাদ ডাক্তারদের দ্বারা, এই প্রাইভেট হাসপাতালের ডাক্তারদের দ্বারা। কি বলবো, বলতেও খারাপ লাগে। কোটি কোটি টাকা মাইনে, লাখ লাখ টাকা মাইনে, কতদিন আসে হাসপাতালে জানেন? এই ডাক্তার সুবর্ণ গোস্বামী, পূর্ব বর্ধমান ডেপুটি সিএমওএইচ, ডাক্তার মানস গুমটা, বাঁকুড়া মেডিকেল কলেজ সার্জারি প্রফেসর, ডক্টর বিশান বসু, ঝাড়গ্রাম মেডিকেল কলেজ রেডিওথেরাপি, ডক্টর তুলিকা ঝা, রায়গঞ্জ মেডিকেল কলেজ গাইনেকোলজি। কত বড় তালিকা পড়ব? স্বাস্থ্য ভবন থেকে নথি বেরোক তাহলে। যখন ডাক্তারি পেশাটাকে একেবারে নিষ্কলুষ করার জন্য মাথায় লাল ফেট্টি বেরিয়েই পড়েছে বড় বড় রৌনক হাজারি আর রঞ্জন ভট্টাচার্যরা তাদের রাজনৈতিক মালিকদের খুশি করতে, তাহলে নথিগুলো বেরোক। এই যাদের নাম বললাম, এনারা কতদিন করে ডিউটি করেছেন, কটা করে পেশেন্ট দেখেছেন, রেকর্ডগুলো বেরোক। পারবেন তো? নথি ভার্সেস নথি হলে খেলতে পারবেন তো? সেখানে কিন্তু আর কবে গান গাইলে হয় না, সেখানে কিন্তু ব্যাজ লাগালে হয় না, সেখানে উত্তরীয় ঝোলালে হয় না, সেখানে পতাকা দোলালে হয় না। পারবেন তো নথির খেলায় নামলে? ঘরে বসে বসে নারায়ণ ব্যানার্জির ব্যবসার সব নথি প্রকাশ করে প্রমাণ করে দিয়েছি নারায়ণ ব্যানার্জি একটা চোট্টা। পারবেন তো? আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম একজন ডাক্তার তিনি তো একজন হাসপাতালের মালিক হতেই পারেন, অংশীদার হতেই পারেন। নারায়ণ ব্যানার্জি বারবার বলে গেলেন তিনি অংশীদার নন বেলগড়িয়ার প্রাইভেট নার্সিং হোমের। আমরা কি করলাম? আমরা কোনো মুখবাজি গলাবাজিতে গেলাম না, আমরা শুধু সরকারি নথিটা তুলে দেখিয়ে দিলাম আপনাদেরকে। তারপর থেকে নারায়ণ ব্যানার্জি পোস্ট করছে, ডিলিট করছে, পোস্ট করছে, ডিলিট করছে। বাবলা হয়ে গেল, পুরা বাবলা হয়ে গেল। কেন একটা মিথ্যে বললে আপনাকে মিথ্যের ওপর মিথ্যে, তার ওপর মিথ্যে, তার ওপর মিথ্যে, মিথ্যের পাহাড় বানাতে হবে, কিন্তু সত্যিকে আপনি ঢাকতে পারবেন না। এই যেরকম কৌস্তব চ্যাটার্জি বলে একজন, দেখুন গোলাপ ফুল, উনি মানুষ না গোলাপ ফুল জানি না, ছবিতে গোলাপ ফুল, উনি এসছেন। ওনার রাজনৈতিক পিতৃপক্ষ ওনাকে এই পিতৃপক্ষের শেষে মাতৃপক্ষের সূচনার আগে পাঠিয়েছে নির্ভীক উত্তরের পেজে, বলছে যাও গিয়ে ওকে চুপ করিয়ে এসো। এই কৌস্তব চ্যাটার্জিকে বলি, তোমার নামে আরেকজন হারমাদ ছিল, সেই হারমাদ রাত্রিবেলা নিজের বুকে হাত বুলিয়ে ডিওয়াইএফআই এসএফআই এর মেয়েদেরকে ফোন করে ভিডিও কলে উত্তক্ত করত, সাসপেন্ড করিয়ে ঘরে বসিয়ে দিয়েছিলাম এক্সপোজ করে। তোমারও একই নাম, খোঁজ লাগালে ভগবান জানে কত কিছু বেরিয়ে আসবে। আমাদের সঙ্গে লেগো না। যে বাবা পাঠিয়েছে তাকে গিয়ে বলো অনিন্দদা বলল আমায় কিছু করবে না, ছেড়ে দিয়েছে এবারের মতো। নির্ভীক উত্তরের বক্তব্য খুব স্পেসিফিক, খুব ক্লিয়ার। আমাদের অ্যাজ সাচ কোনো উত্তেজনা ছড়ানো, ওই ডাক্তারদের মতো দেখে দেওয়া, আমরা তো দেখে দিচ্ছি না। ওরা নিজেদেরকে ধোয়া তুলসী পাতা প্রমাণ করছে, আমরা একটু ছবি দেখালাম। রঞ্জন ভট্টাচার্যের
একবার ডান কোলে আসছে সন্দীপ ঘোষ, একবার বা কোলে আসছে বিরূপাক্ষ, একবার রৌনক হাজারির পিঠে চড়ে যাচ্ছে বিরূপাক্ষ। তা বিরূপাক্ষ সন্দীপ ঘোষ তো খারাপ লোক, তোরা কি করছিস এর সঙ্গে? হোয়াট আর ইউ ডুইং? অন্যকে ইট মারার আগে দেখতে হয় তোমার বাড়ির দেওয়ালটা কংক্রিটের না কাঁচের, বুঝলে ডাক্তারবাবু? সবসময় পৃষ্ঠপোষকদের কথায় ধুমতানা না না বাংলা সিরিয়ালের মতো ওরম করলে হয় না খোকা। এটা কি নাট্যশালা? নির্ভীক উত্তর বারবার বলেছে নাটক ভালো, নাটকবাজি নয়। এই ডাক্তারবাবুরা বাজারিটা চালিয়ে যাচ্ছে, নারায়ণ ব্যানার্জিরা ভয়ে ঘরে বসে গেছে, সাধারণ মানুষ আন্দোলনের নামে প্রহসনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়েছে, রাজনৈতিক দলগুলো অনেক বেশি সমঝে চলছে, তার মধ্যে থেকেই আবার কেউ বা কারা হঠাৎ করে কোট আনকোট গরম বাজারে সিনেমা বানিয়ে ফেলছে। আমি বলছি খেয়াল করলে দেখবে সা থেকে সা পর্যন্ত আস্তে আস্তে সবাই সুরে গাওয়া শুরু করে দিয়েছে। এবার এটা আপনার ব্যক্তিগত চয়েস, আপনি বেসুরে গাইবেন কিনা, আপনি বেসুরে গাইবেন কিনা। আপনি বেসুরে গাইতে পারেন, তারপরে যদি কবে কোথায় কোন প্রমোটার হে ঠাকুর হে প্রভু হরে রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে, মনে রাখবেন ঘোরের লোকের পাল্লায় পড়েছেন নির্ভীক উত্তর। ছোটায় কম দৌড় করায় বেশি। প্লিজ প্লিজ ডাক্তারবাবুদেরকে এইভাবে মারধর করবেন না, নিগ্রহ করবেন না, নোংরা আক্রমণ করবেন না। মহিলা ডাক্তারদেরকে এইভাবে শারীরিকভাবে নিগ্রহ করাচ্ছেন, ভালো লাগে বলুন? কালকে চটাস করে আপনার কোনো প্রাক্তন সহকারী যদি একটা বয়ান দিয়ে দেয়, কালকে পটাশ করে যদি এই আপনারা যারা এই ধাক্কাধাক্কি মারলেন, এই 5 লাখ করে 20টা ক্যান্ডিডেট 1 কোটি, এরকম যদি আরো 1-2টো কল রেকর্ডিং বেরিয়ে যায়, ভালো হবে না তো বলুন? ভালো হবে? আমাদেরও লজ্জা লাগবে, সবার খারাপ লাগবে। চোর ধরা পড়লে তো কিছু লোকের খারাপ লাগে বটে, অনেকে ভাবে যে নিয়ে যাচ্ছে, ওরও তো বাড়িতে ছেলে মেয়ে আছে। তাই আমি বলছি বেশি ঘাটাবেন না, এইসব মারধর, পেড নিউজ করানো, জয়া মজুমদারের লাইসেন্স আসল কিনা, জয়া মজুমদারের মতোই আরো যারা আছেন তাদের লাইসেন্স আসল কিনা, সৌত্রিক রায় চেম্বারে বসবে কিনা, তাপস চক্রবর্তী নমিনেশন ফাইল করবে কিনা, এত নিচে নামবেন না প্লিজ প্লিজ। তবে আমার বিশ্বাস, আমার দৃঢ় বিশ্বাস, যেখানে ডক্টর শান্তনু সেন উপস্থিত আছেন সেখানে কোনো অন্যায় হতে পারে না। আমার দৃঢ় বিশ্বাস, আমার দৃঢ় বিশ্বাস ডক্টর শান্তনু সেন সঠিক বিচার করবেন। তিনি কোনোদিন অন্যায় রেয়াত করেন না। আমার অনুরোধ ওনাকেও, আপনি একটু দেখুন তো ডাক্তারবাবু, কারণ আপনার প্রতি মানুষের বিশ্বাস, আমাদের মতো মানুষের আপনার প্রতি ভীষণ বিশ্বাস। আপনি একটু দেখুন তো এগুলো কারা করছে, যারা করছে তারা ঠিক করছে না। এবং আমি অবশ্যই অনুরোধ করব সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বার্তা দিয়েছেন জুনিয়র ডাক্তারদের কিন্তু তিনি কোনোভাবে কখনো আঘাত করেননি। তিনি কিন্তু তাদেরকে তাদের বয়সের ধর্মটা বুঝেছেন, তিনি তাদেরকে কিন্তু বড় দাদার মতো করে স্নেহশীল থেকেছেন তাদের প্রতি। কিন্তু তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অপমান করেছিল।
আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও বলবো, এবার আপনি একটু কড়া হাতে এইগুলো দমন করুন। আপনার ওপর বাংলার মানুষের ভীষণ আস্থা, ভীষণ বিশ্বাস। মহিলা ডাক্তারদেরকে এরা শুধুমাত্র একটা নির্বাচনে ভাগ নিতে দেবে না বলে মহিলাদেরকে, প্রৌঢ় ডাক্তারদেরকে বুকে ঘুষি মেরে বার করে দিচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ, আপনি দেখুন। সর্বোপরি মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নোংরা অপমান এরা করেছে দিনের পর দিন, তা ভাষায় প্রকাশ করা যায় না। আমার বিরুদ্ধে এতটা নোংরামি হলে আমি জানি না আমার মানসিক পরিস্থিতি কি হতো। তা সত্ত্বেও মুখ্যমন্ত্রী সংবেদনশীলতার সঙ্গে সবটা বিচার বিবেচনা করে তাদের পাশে থেকেছেন, তাদেরকে সহায়তা করেছেন। একজন প্রশাসনিক প্রধান হিসেবে তো বটেই, একজন দিদি হিসেবে আমি সেই মুখ্যমন্ত্রীকে অনুরোধ করতে চাই, আপনার রাজ্যে দিদি জয়া মজুমদার, প্রিয়াঙ্কা রানাদের মতো মহিলা ডাক্তারদেরকে বুকে ঘুষি মেরে, আমার বলতেও খারাপ লাগছে, বুকে ঘুষি মেরে বার করে দেওয়া হচ্ছে। দিদি দেখবেন না একটু? আমাদের আস্থা, আমাদের বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকতে এইসব কালোবাজারি করা, ডাক্তারি তকমার আড়ালে লুকোনো দুষ্কৃতকারীদেরকে রেয়াত করবে না প্রশাসন। যদি প্রয়োজন পড়ে আমরা সাধারণ মানুষরা রাস্তায় নামব। দুজন মহিলা ডাক্তারকে বুকে ঘুষি মারা হয়েছে, সেটা নোংরামি নয়, শ্লীলতাহানি নয়। প্রয়োজনে আমরা রাস্তায় নামব। একটা অপরাধ হয়েছে তো অগস্ট মাসের 9 তারিখে, এবার কি সেটার পুনরাবৃত্তি হতে দেবো আমরা? হতে দেবো না। তিনিও নারী ছিলেন, এনারাও নারী, কারোর অপমানই হতে দেব না। নারীর অপমান তো কখনোই হতে দেব না। খুব ক্ল্যারিফাই করে আপনাদেরকে বললাম। এবার দেখুন, আপনাদের অনেক ব্যস্ত আপনারা, আমি তো আপনাদেরকে সুইগি জোম্যাটোর খাবার দিয়ে আন্দোলনে পাঠাতে পারবো না দাদা, কিন্তু আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে পারবো। 9/8/2024 নির্যাতিতার বাবার সই করা এবং একাধিক রেসিডেন্ট ডক্টরের সই করা আরজিকর হাসপাতালের সেই নথি টু দ্য প্রিন্সিপাল আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। সাবজেক্ট হচ্ছে থরো প্রপার ডিমান্ড। লেখা হচ্ছে, রেসপেক্টেড স্যার, অন বিহাফ অফ রেসিডেন্ট ডক্টরস অফ আরজিকর মেডিকেল কলেজ, we hereby agree for the post-mortem examination of নির্যাতিতার নাম in the following manner. 1 number point, post-mortem will be carried out at Arjikor Medical College and Hospital under judicial magistrate presence. বহু বড় সদ্য ফেলুদা ব্যোমকেশ হওয়া লোকজন প্রশ্ন তুলেছিল যে আরজিকরের ঘটনা, সন্দীপ ঘোষ যেখানে প্রিন্সিপাল, সেই আরজিকরেই যদি পোস্টমর্টেমটা হয়ে থাকে তাহলে সেটা কতটা আনবায়াস, সেটা নাকি জোর করে করেছে রাজ্য। কত বড় মিথ্যে কথা দেখুন। কাদের সই করা নথি বলে দিলাম। প্রথম পয়েন্টেই লেখা আছে যে আরজিকর মেডিকেল কলেজেই অটোপসি করা হোক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যে উপস্থিত ছিলেন তার নথি ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে রাজ্যের তরফে জমা করা হয়েছে। দ্বিতীয় কন্ডিশন জুনিয়র ডাক্তাররা এবং নির্যাতিতার পরিবারের তরফে ছিল, দি হোল এক্সামিনেশন প্রসিডিওর অ্যান্ড অল দি এভিডেন্সেস উইল বি ভিডিও রেকর্ডেড ফর ফিউচার রেফারেন্স। ভাগ্যিস লাইভ স্ট্রিমিং এর কথা সেদিন বলেনি। এই রেকর্ডিংটা করা হয়েছিল, সেই রেকর্ডিং এর কপি, সেই রেকর্ডেড ভার্সনটা সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয়েছে, সিবিআই কে হস্তান্তর করা হয়েছে। তৃতীয় বিষয়,
there should be proper autopsy surgeon team with at least 2 female surgeon in the team. কারা ছিল টিমে? তালিকা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের হাতে এর আগে অগস্ট মাসের 13 তারিখে সিবিআই এর হাতেও হস্তান্তর করা হয়েছে। চতুর্থ, one immediate judicial magistrate inquiry team needs to be formed and to be published with the resident doctors. জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আওতায় কি কি হয়েছে আমি একটু আগেই বললাম, সবটা নথি ধরে আদালতে, প্রথমে হাইকোর্ট, পরে সুপ্রিম কোর্ট এবং তার মাঝখানে সিবিআই কে দেওয়া হয়েছে রাজ্য প্রশাসনের তরফে। During the autopsy procedure, 4 female PGTs should be present. 4 জন ফিমেল পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের, তাদেরকে উপস্থিত থাকতে দিতে হবে অটোপসি চলাকালীন। হয়েছে, তাদের নথিতে সই রয়েছে যে তারা অটোপসি চলাকালীন তারা উপস্থিত ছিলেন, উইটনেসে তাদের সই নেওয়া হয়েছে। তাহলে আপনারা বলুন, এই যে অ্যাপিল ফ্রম দ্য ফ্যামিলি অ্যান্ড জুনিয়র ডক্টরস, সবটা তো এই অনুযায়ী হলো। সমস্যাটা কোথায় হলো? সমস্যাটা এইখানে হলো যে নিজেরাই বলে করানো কাজ পরে রাজনৈতিক স্বার্থে একটু মুচড়ে দিয়ে, আর যেহেতু নির্যাতিতার পরিবার তখন কথা বলার অবস্থায় নেই, তাই সবটা রাজ্যের ঘাড়ে চাপিয়ে একটা ফান্ডাবাজি, একটা প্রোপাগান্ডাবাজি করে লাখখানেক করে টাকা পকেটে ঢুকিয়ে একটু মিডিয়া অ্যাটেনশন ফুটেজ পেয়ে হিরো হয়ে সিপিএম কে খুশি করে দিল। এই তো হলো, এটাই তো হলো। আর শুধু এই ক্ষেত্রে কেন, আরেকটা নথি বলছে চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টস অ্যানেক্সচার 2, following decisions have been finalized as per joint site visit on 12/8/2024। সেই দিন 12/8/2024 হচ্ছে সেই দিন সোমবার, যেদিন কিনা হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছিল প্রমাণ লোপাটের জন্য রাজ্য সেমিনার রুম সংলগ্ন টয়লেট এবং রুম ভেঙে দিচ্ছে, রিকনস্ট্রাকশন করছে প্রমাণ লোপাটের জন্য। সেটা আসলে কারা করতে বলেছিল? বলছে জয়েন্ট সাইট ভিজিট করেছিল। কারা? এই দেখুন, আমি নামগুলো পড়বো, নামগুলো পড়াটা মনে হয় ঠিক হবে না। সব জুনিয়র ডাক্তারদের নাম আছে, রেসিডেন্ট ডক্টরদের নাম আছে, প্রফেসরদের নাম আছে। আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের কি লেখা ছিল? 1 নম্বর স্লিপ স্টাডি রুম, মানে ঘুমবো এবং পড়াশোনা করব তার জন্য ঘর। স্লিপ স্টাডি রুম উইল বি চেঞ্জড অ্যাজ সিস্টার্স ড্রেস চেঞ্জ অ্যান্ড রেস্ট রুম উইথ অ্যাটাচড টয়লেট নিউলি কনস্ট্রাক্টেড। New entrance door will be required with collapsible gate. Number 2, HDV room will be changed for 2+2 bedded doctors on call duty room। মানে HDV রুমটাকে ডাক্তারদের রেস্ট রুমে পরিণত করতে হবে। 2-4 জন শুতে পারবে, মানে দুটো ডাবল বেড থাকবে সেখানে, 2-4 জন সেখানে রেস্ট করতে পারবেন। এসি থাকতে হবে, কোলাপসিবল গেট থাকতে হবে, অ্যাটাচ টয়লেট থাকতে হবে। আর তার আগেরটাই লিখেছিল নার্সদের চেঞ্জিং রুম হবে, অ্যাটাচ টয়লেট থাকতে হবে। কোনো আপত্তি নেই, ভালো দাবি। 3 নম্বর আরএমও রুম, তার দুটো ডোর হয় ঠিক করতে হবে নয় বন্ধ করতে হবে। 4 নম্বর পিএফটি সিস্টার্স রুম, জিডিএ রুম will be converted to HDU. HDU rooms
with AC facility and 2 toilets. 5 নম্বর, 1 wooden door outside the present corridor outside the doctor's room. এটা করে দিতে হবে। এটার মধ্যে কে কে সই করলো? প্রথমেই সই করছে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, তারপর সই করছে রেসিডেন্ট ডক্টর, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফার্স্ট ইয়ার পিজিটি, স্টাফ নার্স, অনেকে সই করছে। আমাদের প্রশ্নটা খুব ক্লিয়ার, এই প্রশ্নের মধ্যে কোনো রকমের জটিলতা নেই। আমাদের প্রশ্ন ভেরি 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 ক্লিয়ার। প্রশ্নটা কি? তোমরা যখন নিজেরাই সাইট ভিজিট করে, নিজেরাই বিচার বিবেচনা করে, প্রয়োজনীয়তা অনুভব করে কর্তৃপক্ষের কাছে রিটেন অ্যাপিল দিলে নতুন কনস্ট্রাকশন করার, পুরনো কনস্ট্রাকশন রিনোভেট করার এবং কিছু কিছু অল্টারেশন করার, তাহলে সেই কাজ যখন হচ্ছিল তখন মীনাক্ষী মুখার্জি, সিপিএম এর হারমাদ, তাদেরকে দিয়ে একটা নোংরামি তৈরি করে 14ই আগস্টের ওই নোংরামিটা মঞ্চস্থ করলে কোন স্বার্থে? জুনিয়র ডাক্তার জবাব দাও। না, জবাব তোমায় দিতেই হবে। আর নইলে যেই গদিটা তোমায় সিপিএম পাওয়ানোর স্বপ্ন দেখাচ্ছে, ওই গদির বাড়ি খেতে হবে, বুঝলে? জবাব দাও। না না, মানুষ প্রশ্ন করবে না। সব প্রশ্ন কি? স্বস্তিকা মুখার্জি, সোহিনী সরকার, শ্রীলেখা মিত্র, বিরসা দাশগুপ্ত, সব প্রশ্ন এরা করবে। আর একটা কি? ফুটকলাই অরিত্র দত্ত বণিক, ওরে বাপ রে বাপ রে বাপ। ধনেপাতার ক্যাশ মেমো অব্দি মানা যেত, অরিত্র দত্ত বণিক নাকি সমাজ সংস্কারক, এটা মানতে হবে। বলি কি, অনেক নাটক তো হলো। বিচারের দাবি আমরা করেছি প্রথম দিন থেকে, নিঃশর্তে বাংলার মানুষ করেছে। ওই মার খাওয়া ডাক্তারবাবুরা, ওই তাপস চক্রবর্তীরা, ওই জয়া মজুমদাররা করেছে। যারা নোংরামিগুলো ঘোলা জলে মাছ ধরতে নেমে করছে, তারা কি ভাবছে? নির্ভীক উত্তর কি শুধু লাইভে আর এপিসোডে বলবে? আপনাদেরকে জানাই, রাষ্ট্রপতি দপ্তরে, রাষ্ট্রপতির কাছে আমরা লিখিত দিয়েছিলাম, আমি অনিন্দ্য চৌধুরী। আমি ক্লিয়ার কাট দাবি রেখেছিলাম সেখানে বহিরাগত টেররিস্ট অর্গানাইজেশনের ফান্ডিং আছে। পশ্চিমবঙ্গে অরাজকতা সৃষ্টি করার পেছনে বর্ডারের ওপার থেকে নানা রকমের সাপ্লাই আসছে এই অরাজকতা সৃষ্টি করার জন্যে। দেশের সংবিধান, দেশের চিফ জাস্টিস, দেশের সর্বোচ্চ আদালতকে, রাজ্যের প্রশাসনকে খিল্লি করা হচ্ছে। এটা আর যাই হোক, কোনো ভারতীয়র মস্তিষ্ক প্রসূত হতে পারে না। আমাদের আবেদনের সারবত্তা আছে বুঝে পশ্চিমবঙ্গের মুখ্য সচিবকে রাষ্ট্রপতি ভবন থেকে লিখিত জানানো হয়েছে অবিলম্বে বিষয়টা নিয়ে বিস্তারিত জানাতে। যে ইমেল রাষ্ট্রপতি ভবন করেছেন পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারি তথা মুখ্য সচিবকে, সেই ইমেলে একমাত্র অ্যাড করা আছে একটা ইমেল আইডি, মুখ্য সচিবের ইমেল আইডি বাদ দিয়ে, পশ্চিমবঙ্গের মুখ্য সচিবের অফিসিয়াল ইমেল আইডি বাদ দিয়ে। সেটা হচ্ছে অনিন্দ্য চৌধুরীর সেই ইমেল আইডি, যে ইমেল আইডি থেকে আমরা অভিযোগ দায়ের করেছিলাম রাষ্ট্রপতির কাছে। সুতরাং যারা ঘোলা জলে নোংরামি করতে নেমেছেন তাদেরকে জানিয়ে রাখি, বাংলার 70% ডাক্তারবাবুদের ওপরে কেমন করে নোংরা আক্রমণ করা হচ্ছে। মহিলা ডাক্তারদেরকে বুকে ঘুষি মারা হচ্ছে, প্রৌঢ় ডাক্তারদেরকে গলা ধাক্কা দিয়ে বার করে দেওয়া হচ্ছে, সৌত্রিক রায়দেরকে চেম্বার থেকে বার করে দেওয়া হচ্ছে, খুনের হুমকি দেওয়া হচ্ছে। এর পুঙ্খানুপুঙ্খ কিন্তু রাষ্ট্রপতি পর্যন্ত যাবে। তোমার সুবর্ণ গোস্বামীকে পাঠিয়ে দাও দিল্লি, পাঠিয়ে দাও দিল্লি। অনেক দৌড়াদৌড়ি এখনো বাকি আছে।
বাংলার মানুষকে বলবো এবার একটু রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে গিয়ে ভাবুন। তার কারণ আপাত দৃষ্টিতে যেটাকে রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে বলে বলছি, আগামী দিনে সেটা আপনাদের রাজনৈতিক স্বার্থটাকেও আঘাত করবে, আপনাদের রাজনীতিটাকেও আঘাত করবে। স্বাস্থ্যটাকে ভিত্তি করে এরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এরা বৃহত্তর নোংরামি সংগঠিত করার জন্য রাস্তায় নেমেছে। বুঝে নিন, জেনে নিন, রুখে দিন। এদের টার্গেট এই তাপস চক্রবর্তী, জয়া মজুমদার, প্রিয়াঙ্কা রানা, সৌত্রিক রায়রা নয়, বা এদের মতো আরো যারা ডাক্তার আছেন শুধু তারা টার্গেট নন। এদের টার্গেট হচ্ছে এই 70% ডাক্তারের ভয় দেখিয়ে এদের সিংহভাগকে চুপ করিয়ে এদেরকে সঙ্গে নিয়ে, সেই চুপ থাকা ডাক্তারদেরকে সঙ্গে নিয়ে নোংরামি সংগঠিত করবে। আর আপনি দূর থেকে দেখে ভাববেন যে গোটা ডাক্তারি সমাজটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চলে গেছে। রাজনীতিটা যদি করেন তবে বুঝে করুন, শুধু জিন্দাবাদ জিন্দাবাদ করলে রাজনীতি হয় না। এই বাংলার একজন সাধারণ নাগরিক এবং একজন সাংবাদিক হিসেবে আমি আবারও করজোড়ে শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনি শক্ত হাতে দমন করুন। আপনি পারবেন, আপনিই পারবেন। আপনার উপরে এই আস্থা আমাদের অটুট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা আমাদের অটুট। যা যা শুনলেন প্রয়োজন মতো যাকে যাকে জানানোর জানিয়ে দেবেন। মনে রাখবেন, ওই 70% নির্যাতিত ডাক্তারের পাশে, এই বাংলার সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন প্রতিবাদীর পাশে নির্ভীক উত্তর ছিল, আছে, থাকবে। আমার রাজ্যকে, আমার বাংলার মাটিকে, আমার সরকারকে, আমার মুখ্যমন্ত্রীকে কলুষিত করতে দেব না। দেব না মানে না। সে তুমি তৃণমূল সেজে আসো, তুমি সিপিএম সেজে আসো, তুমি বিজেপি সেজে আসো, তুমি যাই সেজে আসো না কেন, উল্টো দিকে নির্ভীক উত্তর অবিচল দাঁড়িয়ে থাকবে। নির্ভীক উত্তর থেকে আপনাদের সঙ্গে আমি অনিন্দ্য চৌধুরী। আবারও বলছি, ভিডিওটা শেয়ার করুন বা না করুন, প্রতিবাদটা ছড়িয়ে দিন চতুর্দিকে। জাস্টিস চাওয়ার নামে এই রাজনৈতিক কালোবাজারি এবার বন্ধ করার সময় এসছে। অনেক হয়েছে। আর অরিজিৎ সিংকে বলছি, হাঁটতে ইচ্ছে করলে হাঁটুন না, হাঁটুন, কিন্তু তার পরিপ্রেক্ষিতে একটা নোংরা মিম, একটা নোংরা বক্তব্য, ওই মিছিল থেকে একটা প্ররোচনামূলক স্লোগান যদি হয়, তার দায় আপনাকে নিতে হবে। সে আপনি আমার যতই প্রিয় গায়ক হন। নির্ভীক উত্তর থেকে আপনাদের সঙ্গে আমি অনিন্দ্য চৌধুরী। ধন্যবাদ।